distinguished aspirants, welcome to BCS Blueprint. আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক এনার্জি ফিউচার নিয়ে আলোচনা করব, অবভিয়াসলি সাস্টেনেবল এনার্জি ফিউচার। সো এটা হচ্ছে নেওয়া হয়েছে ডেইলি অবজারভার থেকে 4th এপ্রিল 2026 এর যে আর্টিকেল তা হচ্ছে অ্যানালাইসিস করা হয়েছে। এখানে টাইটেলটা হচ্ছে পাথওয়েজ টুয়ার্ড এ সাস্টেনেবল এনার্জি ফিউচার ইন বাংলাদেশ। এটা বেসিক্যালি ইকোনমি অ্যান্ড পলিসি এর মধ্যে আসবে আর্টিকেলটা, এবং আর্টিকেলটা 4.6 রেটিং দিয়েছি। দ্যাট মিন ইট ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট। সো মাইসেলফ অর্জুন রয়, I have graduated from Butex and BUET. My post-graduation was there. I have also written the book which is called as The Power of Vocabulary. So without downfalling the time, আমরা শুরু করছি। এটা জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, চতুর্থ শিল্প বিপ্লব সহ নানা ধরনের বাংলাদেশ বিষয়াবলীর টপিকের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সো ওই যে আমরা কিছু এক্সট্রাক্টেড ডাটা এই আর্টিকেল থেকে পেয়েছি, সেই আর্টিকেলটা থেকে পাওয়া কিছু ডাটার কথা হচ্ছে বলি। বাংলাদেশে বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন মাত্র 4.5% আসে নবায়নযোগ্য বা রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, যেটা আমরা যে কোনো ধরনের সাস্টেনেবিলিটি রিলেটেড যদি আর্টিকেল আসে সেই আর্টিকেলের জন্য আমরা ইউজ করতে পারি। এবং 70% নবায়নযোগ্য জ্বালানির মোট সরবরাহের প্রায় 70% আসে সৌরশক্তি বা সোলার প্যানেল থেকে। দ্যাট মিনস আমাদের রিনিউয়েবল এনার্জি যে বিভিন্নগুলো সোর্স আছে, লাইক হচ্ছে উইন্ড এনার্জি হতে পারে, তারপর হচ্ছে স্ট্রিম এনার্জি হতে পারে, যেটা হচ্ছে আমরা বাঁধ নির্মাণ করে বা ড্যাম নির্মাণ করে হচ্ছে আমরা পাই, সেটা হতে পারে। বাট আমাদের ওইগুলো বেশ সীমিত। আমাদের একটা কাপ্তাইয়ে একটা প্রকল্প আছে, বাট সেটার যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে তা তো আমরা দেখতেই পাচ্ছি, তা অনেক সীমাবদ্ধ। তো সেক্ষেত্রে 70% আসলে উৎস হচ্ছে আমাদের সৌরশক্তি বা সোলার এনার্জি থেকে। সো পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2016 এর লক্ষ্যমাত্রা হলো 2041 সালের মধ্যে 20% থেকে 30% পর্যন্ত নবায়নযোগ্য উৎস নিশ্চিত করতে হবে। সো ইট ইজ আওয়ার টার্গেট। সো এই ডাটাগুলো আমরা সরাসরি বিভিন্ন সাস্টেনেবিলিটি রিলেটেড যদি কোনো আর্টিকেল আমাদেরকে লিখতে বলে, তো সেক্ষেত্রে আমরা সরাসরি এই ডাটাগুলো ইউজ করে আমরা লিখতে পারি। ওকে, আরও কিছু আছে, তো সেগুলো একটু লক্ষ্য করি যে গ্রামীণ পর্যায়ে বর্তমানে 16 লাখের বেশি সোলার হোম সিস্টেম স্থাপিত হয়েছে। ইট ইজ 60 লাখ। ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট। আর অন দ্য কন্ট্রারি সাইড, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। সো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো এই ডাটাটাও হচ্ছে আমরা রাইট ডাউন করতে পারি when we're approaching any kind of articles which is quite similar to this. Okay, so আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে জীবাশ্ম জ্বালানি এবং টেকসই যে জ্বালানি, এই দুটার মধ্যে যে একটা ব্যালেন্সের মধ্যে চেঞ্জ করাটা দরকার। সো আমরা কী চেঞ্জ করতে পারি? আমরা টেকসই জ্বালানি বা সাস্টেনেবল ফুয়েল এনার্জি কে আমরা এনশিওর করব, এবং জীবাশ্ম জ্বালানিকে আমরা রিডিউস করে দেব। তো বর্তমানে যে সংকট, সেই সংকটটা কী? চতুর্থ শিল্প বিপ্লব বা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই আবহে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নে জ্বালানি একটি অত্যন্ত প্রধান নির্বাহক শক্তি। এখানে কিন্তু যে লেখক, উনি হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের কথাটা নিয়ে আসছেন। সো লেখক এইভাবে হচ্ছে লিখেছেন যে ডিসাইসিভ ফ্যাক্টরস শেপিং এ নেশনস গ্রোথ, অর্থাৎ এই যে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি মিনস ইকোনমিক গ্রোথ এবং লাইফ এক্সপেক্টেন্সি, এবং আমাদের লাইফস্টাইল মেনটেন করার জন্য যে আমাদের এক্সপেন্ডিচারগুলো করতে হয়, এগুলো কিন্তু সবই আসলে ডিসাইসিভ ফ্যাক্টর টু শেপিং এ আওয়ার ন্যাশনালস গ্রোথ। অর্থাৎ আলটিমেটলি আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদেরকে যদি একটা সাস্টেনেবল ন্যাশনাল গ্রোথকে এনশিওর করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জ্বালানি একটা ইম্পর্টেন্ট সোর্স হয়ে দাঁড়িয়েছে। সো
আমাদের যে এনার্জি সিকিউরিটি বিষয়টা কি, আমাদের সিকিউরিটি বিষয়টা হচ্ছে জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের নির্ভরতা অনেক। সো বর্তমানে বাংলাদেশ জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলস এর উপর অতি নির্ভরশীল হলেও একটি টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে রূপান্তর আজ একটি ঐচ্ছিক বিষয় নয়, ইট ইজ দ্য ডায়ার নেসেসিটি অর দ্য আর্জেন্ট নেসেসিটি আমরা বলতে পারি। আচ্ছা, সো ইট ইজ দ্য কারেন্ট কন্ডিশন। সো হোয়াট উড বি দ্য ফিউচার কন্ডিশন ফর আস? সো সুদূর প্রসারী লক্ষ্যমাত্রা আমাদের কী হতে পারে? বর্তমানে নবায়নযোগ্য যে জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি যেটা আছে, বিদ্যুৎ উৎপাদনে সামান্য অবদান রাখলেও সরকারের যে মাস্টার প্ল্যান ছিল 2016 সালে, সেটা অনুযায়ী 2041 সাল পর্যন্ত আমাদের একটা ফরওয়ার্ড লুকিং একটা ভিশন কিন্তু অলরেডি আমাদের মাঝে আছে। তো অর্জনে বিদ্যমান কাঠামোগত প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতাগুলো দূর করা অপরিহার্য। অর্থাৎ অপরিহার্য মানে আমরা সরাসরি লিখতে পারি ইন্ডিসপেন্সিবল বা এসেনশিয়াল। অর্থাৎ কাঠামোগত এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে কনস্ট্রেন্টসগুলো আছে, দ্যাট মিনস স্ট্রাকচারাল অ্যান্ড ইনস্টিটিউশনাল যে কনস্ট্রেন্টগুলো আছে, সেগুলোকে আমাকে সলভ করতে হবে, রিজলভ করতে হবে এবং অপটিমাইজ করে নিয়ে আসতে হবে। এটার মাধ্যমে কিন্তু আমরা এনশিওর করতে পারবো যে আমাদের ফিউচার যে এনার্জি সিকিউরিটি বিষয়টা। ওকে, তো আমরা একটা গ্রিন ফিউচারের দিকে যাচ্ছি। সো সৌরশক্তি, সো সোলার এনার্জি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত সম্ভাবনাময় হলেও আমদানিকৃত উপকরণের উপর অতি নির্ভরশীলতা, হেভি রিলায়েন্স অন ইম্পোর্টেড কম্পোনেন্টস এর প্রসারে বাধা। দ্যাট মিনস আমি যদি এখন মার্কেটে যাই, আমি দেখব যে সোলার প্যানেলের ম্যাক্সিমামগুলোই কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হচ্ছে, ইনক্লুডিং যে সোলার যে আইপিএসটা আছে, সেই আইপিএসটা কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয় আমাদের হচ্ছে পাশের দেশ থেকে। দ্যাট মিনস আমাদের যে নির্ভরতা, এটি কিন্তু আলটিমেটলি রয়ে গেল একটা বৈদেশিক শক্তির উপর। সো আমরা তো এটা ডাইভার্সিফিকেশন চাই এবং অবশ্যই ডাইভার্সিফিকেশনটা আমরা চাই আমাদের দেশে যাতে ইন্টারনাল প্রোডাকশন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আসে আমাদের জলবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ, ওয়াইন্ড এনার্জি এবং দ্য স্ট্রিম এনার্জি। এছাড়া উপকূলীয় অঞ্চল যেগুলো আছে, লাইক হচ্ছে পটুয়াখালী আছে, বরিশাল, এগুলো আছে। সো এবার কক্সবাজার। এছাড়া উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ বা উইন্ড এনার্জি এবং পার্বত্য অঞ্চলে যেখানে হচ্ছে একটা পটেনশিয়াল এনার্জি আছে, যে পটেনশিয়াল এনার্জিটাকে ওয়াটারের যে পটেনশিয়াল এনার্জি আমরা কনভার্ট করে আমরা হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে হচ্ছে করতে পারবো, অর্থাৎ হাইড্রো পাওয়ার আমরা জেনারেট করতে পারি। আচ্ছা, সো ওয়াইন এনার্জি অথবা স্ট্রিম এনার্জি অথবা হাইড্রো পাওয়ার আমরা জেনারেট করতে পারি। সো বিপুল সুযোগ থাকলেও তথ্যের স্বল্পতা এবং পরিবেশগত অর্থাৎ এনভায়রনমেন্টাল যে কনসার্নসগুলোর কারণে এটা ব্যাহত হচ্ছে বা হচ্ছে টাইম হচ্ছে। আচ্ছা, সো সমন্বিত কৌশল কী হইতে পারে? এই সংকট থেকে উত্তরণের নীতিমালার শক্তিশালী প্রয়োগ, উদ্ভাবন এবং স্থানীয় প্রযুক্তি বিকাশ। আমাদের কিন্তু লোকাল যে টেকনোলজি তাকে কিন্তু ডেভেলপ করতে হবে, মাধ্যমে একটি সমন্বিত ও বিস্তারিত, দ্যাট মিনস কোঅর্ডিনেটেড কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে। কিনতে হবে কোঅর্ডিনেটেড কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে, গ্রহণ করে এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সো অংশীদারিত্ব এবং পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ। দেখি মূলত কার্যকর সুশাসন এবং সরকারি বেসরকারি, দ্যাট মিনস পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ একটি সবুজ এবং টেকসই, দ্যাট মিনস গ্রিনার অ্যান্ড মোর সাস্টেনেবল ফিউচারের দিকে আমরা যেতে পারি। ওকে, সো যে এটাকে বিশ্লেষণ করি। সো আর্টিকেলটির কাঠামো একটি ম্যাক্রো টু মাইক্রো অ্যানালাইসিসের মধ্য দিয়ে যায়, অর্থাৎ আমাদের যদি এনভায়রনমেন্টাল রিলেটেড কোনো যদি আর্টিকেল আসে আমরা ম্যাক্রো টু মাইক্রো অ্যানালাইসিসের দিকে যেতে পারি। এটাকে একটু ব্যাখ্যা করি। সো প্রথম ধাপটা কি, ব্রড প্রবলেমটাকে উল্লেখ করা হয়েছে। লেখক শুরুতেই বৈশ্বিক প্রেক্ষাপট এবং দেশের যে জ্বালানি নির্ভরশীলতা একটি সাধারণ চিত্র বা গ্লোবাল কনটেক্সট ডিপেন্ডেন্সি তুলে ধরেছেন একদম শুরুতে। আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের বর্তমান যে অবস্থা উনি হচ্ছে তুলে ধরেছেন। এরপর সেক্টরিয়াল এভলিউশন, এরপর তিনি নবায়নযোগ্য জ্বালানির প্রতিটি খাতকে, যেমন সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, যেটা পরবর্তী স্লাইডে এসেছে, আলাদাভাবে বিশ্লেষণ করে সেগুলোকে সম্ভাবনা এবং সীমাবদ্ধতা দুইটাই, যে পটেনশিয়াল এবং হচ্ছে পিটফলসগুলো তুলে ধরেছেন। তৃতীয় ধাপ, একটা সিস্টেমেটিক ব্যারিয়ার যেটা আছে, আমাদের সিস্টেমেটিক ব্যারিয়ার হচ্ছে আমাদের পলিসি ওয়াইজ যে ইনএফিসিয়েন্সি, যে নীতিগত যে অদক্ষতা এবং আর্থিক সীমাবদ্ধতা, যে ফাইন্যান্সিয়াল
কনস্ট্রেন্টস যেগুলো আছে এগুলো হচ্ছে কি উনি হচ্ছে স্টাইম করেছেন বা চিহ্নিত করেছেন। অ্যাকশনেবল রিকমেন্ডেশনগুলো উনি দিয়েছেন, একটি কৌশলগত সমাধান রূপরেখা অথবা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ হচ্ছে উনি তৈরি করেছেন এবং হচ্ছে এর মাধ্যমে তিনি লেখাটা শেষ করেছেন। দ্যাট মিনস আমরা যদি এই ধরনের কোনো আর্টিকেল যদি তৈরি করতে চাই আমাদেরকে এই 4টা ধাপ আমরা ফলো করলে আমাদের হচ্ছে প্রথমে ব্রড প্রবলেমটাকে হচ্ছে বলতে হবে, এরপর সেক্টরিয়াল যে এভলিউশনগুলো যেগুলো হচ্ছে যেমন সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এগুলোর সম্ভাবনা কেমন এবং সীমাবদ্ধতা কেমন তা হচ্ছে আমাদেরকে তুলে ধরতে হবে। এরপর সিস্টেমেটিক ব্যারিয়ার যেগুলো আছে, আমরা ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার তো অলরেডি আছেই, সিস্টেমেটিক ব্যারিয়ার লাইক হচ্ছে পলিসি এফিসিয়েন্সি এবং ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসগুলো তুলে ধরতে হবে। তো লাস্টে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ব্রড প্রবলেম, সেক্টরিয়াল প্রবলেম এবং হচ্ছে লাস্টে দিয়ে সিস্টেমেটিক ব্যারিয়ার হয়ে অ্যাকশনেবল রিকমেন্ডেশনের মাধ্যমে শেষ হয়েছে। সো এই আর্টিকেল থেকে আমরা কিছু ফ্রেজগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। সো ফ্রেজগুলো হচ্ছে হেভি রিলায়েন্স অন ফসিল ফুয়েলস, আমরা এখানে রিলায়েন্স ওয়ার্ডটা ইউজ করতে পারি ডিপেন্ডেন্সির বদলে। সো ফরওয়ার্ড লুকিং ভিশন, অর্থাৎ এটি সুদূর প্রসারী বা আধুনিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের ফিউচারের কথাটা ভাবতে হবে, আমরা এই ফ্রেজটি ইউজ করতে পারি। এবং স্ট্রাকচারাল এবং ইনস্টিটিউশনাল যে চ্যালেঞ্জ এই ওয়ার্ডটা আমরা লিখতে পারি, কারণ আমাদের যেহেতু পলিসি ওয়াইজ কিছু কনস্ট্রেন্টসগুলো আছে সেগুলোকে উল্লেখ করতে হবে। এরপরে আসি যে ডিসাইসিভ ফ্যাক্টর শেপিং এ নেশনস গ্রোথ, অর্থাৎ ডিসাইসিভ ফ্যাক্টরসগুলো উনি উল্লেখ করেছেন। এখানে কিন্তু তিনি ডিসাইসিভ ফ্যাক্টরসগুলো লিখেছেন, এবং ডিসাইসিভ ফ্যাক্টরগুলো কী কী হতে পারে আমরা আবার একটু দেখে নিই, রিভিউ করে নিই। হ্যাঁ, সো এক্ষেত্রে আমাদের ইকোনমিক যে গ্রোথ, জিডিপি গ্রোথ এবং আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে তো হচ্ছে আমাদের এই যে জ্বালানি, এটা একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, আমরা এইভাবে হচ্ছে লিখতে পারি। অ্যাক্সেলারেটেড ডেভেলপমেন্ট, সো উন্নয়নের গতিকে আমাদেরকে ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। সো রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেঞ্জ, কারণ এসব আসলে নবায়নযোগ্য করা কী প্রয়োজন, তো না করলে তো চলে। সো আলটিমেটলি এটা ইম্প্যাক্টটা কী হচ্ছে পড়বে আমাদের ফিউচারে, যখন ওয়াটার সমুদ্রের যে আপনার ওয়াটার লেভেলটা এটা যখন বেড়ে যাবে তখন উপকূলবর্তী অনেকগুলো কিন্তু ডুবে যাবে। সো অ্যানালাইটিক্যাল কমেন্ট, যুক্তি সৃজন ও কাঠামোগত গাঁথনির কথা হচ্ছে আমরা একটু উল্লেখ করি। লেখক অত্যন্ত মুনশিয়ানার সাথে দেখিয়েছেন যে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর কেবল একটি পরিবেশগত বিলাসিতা নয়, বরং আমদানিকৃত জ্বালানির ক্রমবর্ধমান খরচ থেকে বাঁচতে একটি অর্থনৈতিক ও অনিবার্যতা, দ্যাট মিনস ইকোনমিক নেসেসিটি, মিনস ইট ইজ এ ডায়ার নেসেসিটি। তিনি প্রতিটি খাতে সম্ভাবনা আলোচনার পাশাপাশি কারিগরি ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো হচ্ছে উনি উল্লেখ করেছেন, যা আমি একটু দেখতে পারলাম। সো তথ্যের প্রায়োগিক ব্যবহার আমরা দেখি, এনার্জি সিকিউরিটি আমরা ইউজ করতে পারি, এনার্জি ট্রানজিশন এই ফ্রেজটা আমরা ইউজ করতে পারি, যেখানে হচ্ছে আমরা ফুয়েল বেসড যে এনার্জি জেনারেশন থেকে আমরা হচ্ছে সাস্টেনেবল এনার্জি জেনারেশন দিকে আমরা ধাবিত হচ্ছি। এর তাত্ত্বিক কাঠামোগুলো সফলভাবে প্রয়োগ করে দেখিয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় গ্রেডে বা সেন্ট্রাল যে গ্রেড আছে সেখানে অফ গ্রিড ও স্মার্ট গ্রিড সিস্টেমের গুরুত্ব ব্যাখ্যার মাধ্যমে, অর্থাৎ দ্যাট মিনস আমরা হচ্ছে অফ গ্রিড এবং স্মার্ট গ্রিডের কথা হচ্ছে এখানে উল্লেখ করতে পারি, সিস্টেমের গুরুত্ব ব্যাখ্যার মাধ্যমে আধুনিক জ্বালানি ব্যবস্থার একটি প্রমাণসিদ্ধ অথবা এম্পিরিক্যাল চিত্রটা উনি ফুটিয়ে তুলে ধরেছেন। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা হচ্ছে মেইন আর্টিকেলটার মধ্যে যাই। সো এখানে হচ্ছে কিছু টার্মগুলোকে আমরা আবার দেখি, কোঅর্ডিনেটেড অ্যান্ড কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, গ্রিনার অ্যান্ড মোর সাস্টেনেবল ফিউচার, এগুলোকে আমরা হচ্ছে উল্লেখ করতে পারি। সো এই ছিল যে আজকের এই ইম্পর্টেন্ট আর্টিকেলের এটা বিশ্লেষণ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এটা যদি আপনার ফোকাস রাইটিং সহ বিভিন্ন পরীক্ষার জন্য যদি উপযোগী হয় তাহলে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে বিসিএস ব্লুপ্রিন্টের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।